আমরা সবাই মাঝে মাঝে জীবনের এমন কিছু মানুষদেরকে ভুলে যাই যারা কোনো এক সময় আমাদের জন্য পুরো পৃথিবীটা ছাড়তে রাজি থাকতো। আজকের গল্পটা ঠিক তেমনই একজন মানুষকে নিয়ে, যেখানে অরুণ নামের এই ছেলেটা এককালে তাদের ভিটেমাটি ছেড়ে শহরের উদ্দেশ্যে চলে গিয়েছিল, আর তারপর পেরিয়ে গিয়েছিল অনেকগুলো বছর। তবে হঠাৎ একদিন একটা বিয়ের দাওয়াতের কারণে অরুণকে ফিরতে হয় তার শৈশবের সেই গ্রামে। সেখানে বিয়ের অনুষ্ঠানে এক পর্যায়ে হঠাৎ এক লোক এসে তার সাথে এমনভাবে কথা বলতে শুরু করে যেন সে তার খুবই পরিচিত, কিন্তু অরুণ তাকে কিছুতেই চিনতে পারছে না। আর এই নিয়ে সে পড়ে যায় চরম ফ্যাসাদে। এরকমই একটা ঘটনার মধ্য দিয়ে শুরু হয় আমাদের আজকের গল্পটা। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা মেইয়া ঝাগানের সারসংক্ষেপ। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুটা হয় অরুণ নামের একটা ছেলেকে দেখিয়ে, যে অসম্ভব বিষণ্ণ। তার পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলার কারণে তার চাচা পুরো বাড়িটা দখল করে নিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও পরিবারকে সেই শহর ছেড়ে মাদ্রাজে পাড়ি জমাতে হচ্ছে। অরুণের কাছে ওই বাড়িটা শুধু ইটপাথরের দেওয়াল ছিল না, ওটা ছিল তার ছোটবেলার অসংখ্য সুখ স্মৃতির ভান্ডার। যাওয়ার সময় সে তার প্রিয় সাইকেলটাও নিতে পারল না, শুধু বলে গেল এটা কোনো অভাবী মানুষকে দিয়ে দিও। নিজের শৈশবের শহর ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা যে কতটা গভীর তা চোখের কোণে জমে থাকা পানিতেই তার স্পষ্ট ছিল। গল্পের চাকা 18 বছর সামনে এগিয়ে যায়। এখন অরুণ তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। স্ত্রী হেমা, ছোট মেয়ে জাহ্নবী আর বৃদ্ধ বাবা মাকে নিয়ে তার পুরো পৃথিবী। হঠাৎ খবর আসে অরুণের কাজিন ভুবনার বিয়ে হতে চলেছে। ভুবনা তাকে খুব করে ডেকেছে, কারণ ছোটবেলায় তারা একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। অরুণ না চাইতেও রাজি হয়, কারণ সে জানতো না গেলে ভুবনা খুবই কষ্ট পাবে। যদিও মনে মনে তার একটা ভয় ছিল, সেই পুরনো শহরে পা রাখা মানেই তো পুরনো ক্ষতগুলো আবার তাজা হয়ে ওঠা। সেই চাচারা এখনো সেখানেই আছে, যারা তাদের বাড়িটা কেড়ে নিয়েছিল। এই ভেবেও সে কিছুটা অস্বস্তিতে ছিল। ট্রেনে করে সেই চেন্নাই স্টেশনে নামার সময় অরুণের হৃদস্পন্দন যেন বেড়ে গেল। পথেই পরে তার সেই পৈতৃক বাড়িটা। গাড়ি থেকে তাকিয়ে ঘরটার দিকে অচল হয়ে দাঁড়িয়ে রইল সে। মনে হচ্ছিল যেন সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেলেও ওই বাড়িটা এখনো তার অপেক্ষাতেই আছে। চোখের জল সামলে নিয়ে সে একটা হোটেলে ওঠে এবং তারপর চলে যায় সে পরিচিত মন্দিরে, যেখানে সে শৈশবে হাতির সাথে খেলতে যেত। সেই ছোট্ট হাতিটা এখন বিশাল বড় হয়ে গেছে। এই দৃশ্যটা তাকে মনে করিয়ে দেয় যে সময় কতটা দ্রুত আমাদের হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। সে তার স্ত্রী হেমার সাথে ফোনে কথা বলার সময় জানায় যে তারা বর্তমানে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে মুক্তি পেতে সেই শহর থেকেই কোনো একটা বাড়ি কিনে নিতে চায়। হেমার কণ্ঠে তখন আনন্দের ঝিলিক। নিজের বাড়ি হলে তো মনের মতো করে সব সাজাতে পারবে। গ্রামের দিকে যাওয়ার সময় বাসের কন্ডাক্টরের সাথে আলাপ করতে গিয়ে অরুণ জানতে পারে লোকটা তার বাবার ছাত্র ছিল। বাবার প্রশংসা শুনে অরুণের বুকটা গর্বে ভরে ওঠে। বিয়ের আসরে পৌঁছাতেই তার দেখা হয় পুরনো বন্ধু লতার সাথে। লতার জীবনের গল্পটা বড়ই করুণ। একসময় অরুণকে ভালোবাসলেও পরিস্থিতির চাপে অন্য কারো সাথে তার বিয়ে হয়েছে, যে কিনা নেশাখোর। লতা আক্ষেপ করে বলে বাবা চেয়েছিলেন ভালো কোথাও বিয়ে দিতে, কিন্তু আজ সবটাই তো শেষ হয়ে গেল, তাই না? ঠিক তখনই পেছন থেকে কেউ একজন অরুণের চোখ চেপে ধরে আর জিজ্ঞাসা করে বলো তো আমি কে? অরুণ তার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে না, কিন্তু আমতা আমতা করতে থাকে। হ্যাঁ বুঝেছি, তুমি কে, এবার সামনে আসো। পেছন থেকে ছেলেটা সামনে এসে বলে যদি তুমি আমাকে না চিনতে পারতে তাহলে আমি খুবই কষ্ট পেতাম ভাইয়া। তার নাম কার্তি, কিন্তু অরুণ তার নাম পরিচয় এখনো পর্যন্ত বুঝতে পারছে না। লোকটার স্বভাব বড়ই অদ্ভুত, হাসি খুশি আর সারাক্ষণ বক বক করে এবং পুরোটা সময় অরুণের পাশে ঘুরঘুর করে। কার্তি অরুণকে এতটাই পছন্দ করত যে অরুণের পিছু পিছু সে বাথরুম পর্যন্ত চলে আসতে চায়। তবে এর মাঝেই অরুণের দেখা হয় তার প্রিয় শকু মামার সাথে। অনেক বছর পর মামাকে দেখে দুজনেই আবেগ আপ্লুত। মামা অভিযোগ করেন অরুণ কেন একা এসেছে, সবাইকে নিয়ে কেন আসেনি। আসলে অরুণের বাবার অপমানিত হওয়ার ভয়ে আর পুরনো স্মৃতি মনে পড়বে বলে তিনি এখানে আসতে চাননি। কিন্তু অরুণ যখন বাবার সাথে মামার ফোনে কথা বলিয়ে দেয় তখন দুই বৃদ্ধের কান্নায় মুহূর্তটা থমকে যায়। বাবার মনে হয় তারা এখনো তাকে মনে রেখেছে, তাদের জন্য অন্তত একবার যাওয়া তো উচিত। রাতেই ট্রেনে ফিরে যাওয়ার কথা ভেবে অরুণ তাড়াহুড়ো করে ভুবনার সাথে দেখা করতে যায়। তাকে বিয়েতে পেয়ে ভুবনা যেন হাতে চাঁদ পায়। সবার সামনেই সে অরুণের দেওয়া গিফটের প্যাকেটটা খুলে ফেলে। ভেতরে ছিল সুন্দর কানের দুল, নুপুর আর নেকলেস, যা দেখে ভুবনার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। উপহারে কানের দুল আর নুপুরগুলো হাতে নিয়ে তার চোখে জল চলে এলো। সে অরুণকে অনুরোধ করে এই গয়নাগুলো যেন অরুণই তাকে পরিয়ে দেয়। এই দৃশ্যটা এতটাই আবেগঘন ছিল যে ভুবনা এবং অরুণ দুজনার চোখই ভিজে এলো। সেখানে উপস্থিত আত্মীয়রা অবাক হয়ে দেখলেন ভুবনার স্বামী কতটা সাপোর্টিভ। সাধারণত এমন পরিস্থিতিতে অনেক স্বামী ঈর্ষান্বিত হয়ে মুখ ভার করে বসে থাকতেন, কিন্তু ভুবনার স্বামী ছিলেন উদার মনের মানুষ। তিনি ভুবনার এই আনন্দময় মুহূর্তটাকে কোনোভাবেই বাধা দিলেন না। বিয়ের অনুষ্ঠানে ভুবনা অরুণকে তার সাথে বসে খাওয়ার অনুরোধ করলেও অরুণের মাথায় তখন ফেরার চিন্তা। সে ভুবনাকে না জানিয়েই মামা আর কার্তির সাথে খেতে বসে পড়ে। কার্তি অবশ্য অরুণকে একা ছাড়ে না, বরং ছায়ার মতো তার পেছনে পেছনে ঘুরে। খাওয়ার সময় অরুণ দূর থেকে তার সেই চা
চাচাদেরকে দেখতে পায় যারা তাদের পৈতৃক বাড়িটা জোর দখল করেছিল। চাচাদের দেখে অরুণের মনে ঘৃণার ঢেউ খেলে যায়। সে তাদের সাথে কোনো কথাই বলে না। ইতোমধ্যে কার্তি অরুণের ফোন নাম্বার চাইতে শুরু করে। অরুণ খুবই বিরক্ত হয়ে তাকে ভুল নাম্বার দিয়ে দেয়, এই ভেবে যে এই লোকটার থেকে যত দ্রুত সম্ভব মুক্তি পাওয়া দরকার। কিন্তু কার্তি কি অত সহজে ছাড়ার পাত্র? সে চট করে একটা কার্ডে নিজের নাম্বার লিখে অরুণকে ধরিয়ে দেয়। স্টেশনের দিকে রওনা দেওয়ার সময় অরুণ তার স্ত্রী হেমার সাথে ফোনে কথা বলছিল। সে জানায় এখানে এমন একজন লোক আছে যে তাকে খুব ভালো করেই চিনে, কিন্তু অরুণ কিছুতেই মনে করতে পারছে না সে আসলে কে। হেমা পরামর্শ দেয় সরাসরি তাকেই জিজ্ঞাসা করতে, কিন্তু অরুণ দ্বিধায় পড়ে যায়। যদি লোকটা বুঝতে পারে যে অরুণ তাকে ভুলে গেছে তাহলে লোকটা কতটা আঘাত পাবে। কার্তি যখন জানতে পারে যে অরুণ তার ভাবির সাথে কথা বলছে, সে ফোনটা নিয়ে নিজের মতো বকবক শুরু করে দেয়, যার ফলে বেচারি হেমা কিছু বুঝতেই পারে না। স্টেশনে যাওয়ার পথে কার্তি অরুণের সাথে চা খেতে বসে। অরুণ জানতো না কার্তি ইচ্ছা করেই তাকে আটকে রেখেছে যাতে বাসটা মিস হয়ে যায়। যখন অরুণ বাস স্ট্যান্ডে পৌঁছায় তখন দেরি হয়ে গেছে, বাস চলে গেছে 15 মিনিট আগে। অরুণের মেজাজ তখন বিগড়ে যায়, সে কার্তির ওপর রাগ ঝাড়তে থাকে। কার্তি তখন উল্টা প্রস্তাব দেয় তার বাড়িতে রাতটা কাটিয়ে দেওয়ার জন্য। অনেক খুঁজেও যখন অরুণ কোনো ভালো হোটেল পায় না তখন বাধ্য হয়ে সে কার্তির সাথে যেতে রাজি হয়। কার্তির বাড়িতে পৌঁছে সে দেখে কার্তির স্ত্রী নন্দিনী অন্তঃসত্ত্বা। অরুণের আগমনে নন্দিনী এতটাই খুশি হয় যে, কারণ কার্তির মুখে সে অরুণের বীরত্বের অনেক গল্প শুনেছিল। রাতে কার্তি ও অরুণ বসার ঘরে আড্ডা দিতে বসে। কার্তি আড়ম্বর করে বিয়ার নিয়ে আসে, কিন্তু বোতলে নয়, মটকা বা মাটির পাত্রে। তার মতে বিয়ারের আসল স্বাদ নাকি মটকাতেই পাওয়া যায়। দুজনে মিলে মনের আনন্দে গান গাইতে শুরু করে। নেশার ঘরে কার্তি তার জীবনের করুণ অতীত খুলে বলে তাকে। সে জানায় ছোটবেলায় সে চরম দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছে, অন্যদের পুরনো কাপড় পরে কাটাতে হয়েছে তাকে। আত্মীয়রা তাকে আর তার বন্ধুদেরকে ঘৃণা করত, কিন্তু অরুণের বাবা তাকে সবসময় সম্মানের চোখে দেখতেন। অরুণের পরিবার তাকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন যা সে আগে কখনো পায়নি। সে আরো জানায় বর্তমান যে বাড়িতে তারা আছে সেটা তার শ্বশুরবাড়ির সম্পত্তি। নন্দিনীর ভাই বোনেরা যখন এই বাড়ি বিক্রির জন্য ঝগড়া করছিল তখন কার্তি কষ্টার্জিত টাকা জমিয়ে বাড়িটা কিনে নিয়ে নন্দিনীর নামে লিখে দেয়। কথা বলতে বলতে কার্তি অরুণকে নিয়ে যায় তার বাড়ির পেছনে, যেখানে সে তার আদরের পোষা ষাঁড় ধনীকে রাখে। কার্তি জানায় একটা মেলায় সে যখন দেখেছিল এই ষাঁড়টা জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে তখন সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার দারিদ্রের দিনগুলোতে যেভাবে মানুষ তাকে অবজ্ঞা করত ঠিক সেই অসহায়ত্ব সে এই পশুটার মাঝে দেখেছিল। তাই নিজের সাধ্যমতো সে তাকে দত্তক নেয় এবং প্রাণ দিয়ে সেবা করে সুস্থ করে তোলে। অরুণের কাছে কার্তির এই গল্পটা একটা নতুন অভিজ্ঞতার মতো লাগে। সে উপলব্ধি করে যে মানুষটার বকবকানির আড়ালে কতটা বড় ও উদার একটা হৃদয় লুকিয়ে আছে। সেই প্রথম জলিলাকট্টুর জয় এবং পরবর্তী প্রতিটি আয়োজনে ধোনির বিজয়গাথা কার্তির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অনেক অর্থ আর সম্মান এনে দিয়েছিল এই ষাঁড়টি। কার্তি আবেগের সাথে জানায় ধোনি তার কাছে ঠিক নিজের সন্তানের মতোই প্রাণপ্রিয়। ঠিক এই আবেগঘন মুহূর্তেই নন্দিনীর ফোন এলো। ফোনের ওপাশ থেকে নন্দিনী উত্তেজিত কণ্ঠ ভেসে আসে, আপনি কি এখন ওই পেছনের বাঘারে আছেন? আপনি কি জানেন না ওখানে একটা কোবরা সাপ বাসা বেঁধেছে? এত রাতে ওখানে কি করছেন? এই কথা শোনা মাত্রই অরুণের শরীর হিম হয়ে এলো। সে দ্রুত চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলো। ভয়ের চোটে তার মনে হচ্ছিল প্রতিটা ঘাসের ঝোপ থেকেই হয়তো সেই বিষাক্ত সাপটা বেরিয়ে আসবে, কিন্তু কার্তি যেন কোনো অন্য জগতের মানুষ। সাপের কথা শুনে সে এমনভাবে হাসলো যেন সাপটা তার পুরনো বন্ধু। কার্তি নির্বিকারভাবে বলল, আরে সাপের কথা বাদ দিন তো, আপনি কি জানেন আপনার সেই পুরনো সাইকেলটার কথা যেটা আপনি কাউকে দিয়ে দিতে বলেছিলেন? অরুণ অবাক হয়ে কার্তির দিকে তাকালো। কার্তি শুরু করলো এক দীর্ঘ স্মৃতি কথা। আপনি যখন সেই সাইকেলটা রেখে শহর ছেড়ে চলে গেলেন তখন বলেছিলেন কাউকে দিয়ে দিতে। আপনার বাবা সেটা দিয়েছিল আমার বাবাকে, আর আমার বাবা তা তুলে দিয়েছিলেন আমার হাতে। সেই সাইকেল পাওয়ার খবরটা শোনার পর আমি পুরো রাত ঘুমাতে পারিনি। পরদিন স্কুলে আমার মন ছিল না, শুধু ভাবছিলাম সাইকেলটা কত বড় হবে, কি রঙের হবে, আমি কি চালাতে পারবো। যখন বাবা সাইকেলটা নিয়ে আমাদের গলিতে এলেন এবং ঘন্টি বাজাতে শুরু করলেন, সেই শব্দের জাদুতে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম। সেই দিন আমাদের পরিবারে যেন আনন্দ বয়ে গিয়েছিল। কোনো উৎসবের দিনেও তা কখনো দেখা যায়নি। কার্তি বলতে লাগলো কিভাবে সেই সাইকেলটা নিয়ে ঘন্টার পর ঘন্টা সে গলির এ মাথা ও মাথা দৌড়াতো। প্রতিবেশীর কাছ থেকে সাইকেল চালানো শেখার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে জানায় একদিন প্রতিবেশী পেছন থেকে না বলেই হাত ছেড়ে দিয়েছিলেন। সে তখনও জানতো না যে সে একা চালাচ্ছে, কিন্তু যেই মুহূর্তে সে টের পেল যে কেউ তাকে ধরে নেই, সাথে সাথেই সে ধপাস হয়ে পড়ে গিয়েছিল। কিন্তু ওই পড়ে যাওয়ার মাঝে লুকিয়েছিল জয়ের আনন্দ, কারণ ওই মুহূর্তেই সে সাইকেল চালানো শিখে গিয়েছিল। কার্তি আরও
বলে সেই সাইকেলটা ছিল আমার পৃথিবী। আমি প্রতিদিন সকালে সাইকেলটা মুছে পরিষ্কার করতাম, একে সাজাতাম। সপ্তাহে 6 দিন আমি স্কুলে যেতাম, আর রবিবার বাবা ওই সাইকেলে করে গ্রাম ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতেন। সেই সাইকেলের উপার্জনেই আমার পড়াশোনা হয়েছে, ভাইয়ের কলেজ শেষ হয়েছে, এমনকি নিজের বিয়ের দিনেও আমি সেই সাইকেল চড়েই কনের বাড়িতে গিয়েছিলাম। কার্তির কথাগুলো অরুণের কানে যেন কোনো রূপকথা বা মহাকাব্য হয়ে বাজছিল। সে উপলব্ধি করে যে সাইকেলটিকে সে স্রেফ একটা পুরনো বস্তু মনে করে ফেলে এসেছিল, সেই সাইকেলটাই কার্তির মতো একজন স্বপ্নবাজ মানুষের জীবনকে আলোর পথ দেখিয়েছিল। অরুণের ফেলে আসা সেই সামান্য সাইকেলটা কার্তির কাছে কেবল একটা যানবাহন ছিল না, ছিল তার পরিবারকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার চাবিকাঠি। অন্ধকারে দাঁড়িয়ে কার্তির সেই স্বীকারোক্তি অরুণের মনে এক অদ্ভুত উপলব্ধির জন্ম দিল। মানুষের জীবন একে অপরের সাথে কতটা অদ্ভুত আর সুন্দর সুতোয় বাঁধা থাকে। তারই সাথে কার্তি বলতে থাকে, ভাইয়া সেই সাইকেলটা না থাকলে আজ আমার জীবন হয়তো অন্যরকমই হতো। প্রতি বছর শাস্ত্র পূজার দিন আমি সেই সাইকেলটাকে দেবতার মতো পূজা করি। অরুণের চোখ তখন ভিজে আসছে। সে দেখতে পায় এত বছর পরও সাইকেলটা কার্তি কতটা যত্নে একদম নতুনের মতো সাজিয়ে রেখেছে। নিজের ফেলে আসা বস্তুর এই অবিশ্বাস্য যত্ন দেখে অরুণের ভেতরটা কানায় কানায় পূর্ণ হয়ে আসে। তার মনে হয় আর একটু বিয়ার হলে মন্দ হতো না, কিন্তু বিয়ার তো শেষ। কিন্তু কার্তিক কি কখনো দমে? সে অসীম জোগাড়ি মানুষ, ঠিক বিয়ারের ব্যবস্থা করে ফেলে। অরুণ এবার জেদ ধরে বসে, স্কুটিতে নয়, আমরা সাইকেলেই যাব। পুরোনো দিনের স্মৃতি রোমান্তর করতে করতে কার্তিকে পেছনে বসিয়ে অরুণ যখন প্যাডেল ঘুরিয়ে এগিয়ে চলে, তার মুখে তখন এক নির্বাণ আনন্দের আভা। তারা যেখানে বসে বিয়ার খাচ্ছিল ঠিক তার পাশ দিয়েই সেই কোবরা সাপটা ফনা তুলে চলে যায়, যার কথা নন্দিনী আগে সতর্ক করেছিল। মানে নন্দিনী মোটেও মজা করছিল না, কথাটা অক্ষরে অক্ষরে সত্য ছিল। তবে বিপদের তোয়াক্কা না করে তারা বিয়ার আর স্ন্যাক্স নিয়ে চলে যায় পাহাড়ের নিচে, সেই শান্ত ড্যামের ধারে। পানির ঠান্ডা স্পর্শে পা চুবিয়ে বসে কার্তি জানায় তার ছেলে হোক বা মেয়ে, সে সন্তানের নাম রাখবে অরুণ মুলি, অরুণের পূর্ণ নাম। অরুণের প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা যে কতটা গভীর তা এই ছোট্ট কথাতেই পরিষ্কার হয়ে যায়। অরুণ তার ফেলে আসা শৈশবের স্মৃতিচারণ করতে থাকে। সে জানায় স্কুল থেকে ফিরে সে ঘরে ঢুকতো না, গেটে ব্যাগ ঝুলিয়ে দেওয়ালের ওপর গিয়ে বসতো। অরুণের বাসার দেওয়ালটা ছিল পাড়ার ছেলেদের ক্রিকেট খেলার উইকেট। অরুণ নিজে খেলতো না, দেওয়ালের ওপর বসে আম্পায়ারিং করত। মা এসে গ্লাসে দুধ দিয়ে যেতেন আর শাসনের ছলে আদর করে চলে যেতেন। 15-20 জন মানুষ একসাথে বসে খাওয়ার সেই দিনগুলো, বাড়িটার প্রতিটা কোণ সবই অরুণের কাছে এখনো জল। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার একটা স্বপ্ন ছিল ওই বাড়িতেই পুরো জীবন কাটিয়ে দেওয়ার, কিন্তু কপাল খারাপ, বাড়িটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমার সমস্যাটা এখানেই, আমি কিছুই ভুলতে পারি না, আর সে কারণেই আমার জীবনের সব আনন্দ আজ ফিকে হয়ে গেছে। তোমার কাছে সাইকেলটা যেমন স্পেশাল, আমার কাছে ওই বাড়িটা ঠিক তেমনই। ফেরার পথে একটা ছোট্ট কাণ্ড ঘটে। কার্তি ভুলবশত অরুণের চটি পরে ফেলে। অরুণ হেসে বলে, থাক ওটা তুমিই পরো, আমি তোমারটা পরে নিচ্ছি। কার্তি চটি জোড়া পরে অবাক হয়ে বলে, বাহ ভাইয়া, আপনার চটি তো যেন মখমলের মতো নরম, মনেই হচ্ছে না পায়ে কিছু পরেছি। বাড়িতে ফেরার পথে কার্তিক খুব সাবধানে একটা কথা পড়ে। সে অরুণকে বলে, ভাইয়া, যারা আপনাদের সাথে অন্যায় করেছে সেই চাচাদের আপনি প্লিজ মাফ করে দিয়েন। আমরা অন্যের খারাপ চিন্তা করে নিজেদের জীবন কেন বিষাক্ত করব? তারা যা করেছে সেটার ফল তারা পাবে, কিন্তু আপনি কেন নিজের শান্তির সাথে আপোষ করবেন? কার্তির এই কথাগুলো অরুণের মনে এক গভীর ভাবনা ফেলতে শুরু করে দেয়। কিছুক্ষণ নীরব থেকে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, আমি তাদের মাফ করে দিলাম। অরুণের মুখ থেকে এই ক্ষমা পাওয়ার পর কার্তি যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে অরুণের হাত ধরে বলে, আপনি কত বড় মনের মানুষ, সারা জীবন এভাবেই থাকেন। এরপর কার্তি আবদার করে, আপনি তো এলেন, কিন্তু একটা বারও তো আমার নাম ধরে ডাকলেন না। কাল সকালে যাওয়ার আগে আপনাকে আমার আর আমার স্ত্রীর অনাগত সন্তানের নাম ধরে আশীর্বাদ করতে হবে কিন্তু। এটা বলেই কার্তি গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু অরুণের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। যে মানুষটা তাকে এত অকৃত্রিম ভালোবাসা দিল, এত সম্মান করলো, তার নামটা পর্যন্ত তার জানা নেই। এই অপরাধবোধ তাকে কুরে কুরে খেতে থাকে। সে পাগলের মতো সারা ঘরে খুঁজতে থাকে কোথাও নামটা লেখা আছে কিনা। স্কুলের সেই পুরনো গ্রুপ ফটোটা বের করে বারবার দেখার চেষ্টা করে, কিন্তু কার্তির নামটা কোনোভাবেই তার চোখে পড়ে না। সে ভয়ে অস্থির। পরদিন সকালে যদি কার্তি জেনে যায় যে অরুণ তার নামও জানে না, তাহলে লোকটার মনে কত বড় আঘাত লাগবে। যে মানুষটা তাকে দেবতার আসনে বসিয়েছে, তার নামটাই সে জানে না। এই সত্যিটা সে কার্তিকে কোন মুখে বলবে? হতাশায় ভেঙে পড়ে অরুণ তার ব্যাগটা গুছিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় কার্তির মাথার নিচে আলতো করে বালিশটা ঠিক করে দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে খেয়াল করে সে ভুল করে কার্তির চটিটাই পায়ে দিয়ে এসেছে। সে চটিগুলো খুলে ফেলে, কিন্তু পরক্ষণে সেগুলো আবার তুলে নেয়, যেন এই চটিগুলোর মধ্যেই কার্তির সারা জীবনের সরলতা আর ভালোবাসা মিশে আছে। অশ্রুসিক্ত চোখে পায়ে নিয়ে দৌড়াতে শুরু করে। বারবার পেছনে ফিরে তাকায় এই ভয়ে যে কার্তি হয়তো জেগে উঠে তার পিছু করবে। রাস্তায় একটা মন্দিরের সামনে ফুলওয়ালি তাকে ফুল কেনার জন্য অনুরোধ করে। অরুণ বলে, আমার হয়ে আপনি মন্দিরে ফুলগুলো দিয়ে দিন। ফুলওয়ালি জিজ্ঞাসা করে, কার নামে দেব? অরুণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নাম তো জানি না, কোনো দেবতার নামে উৎসর্গ করে দিন। বাড়ি ফেরার পথে অরুণের মনটা ভারাক্রান্ত হয়ে
থাকে। হেমার সাথে কথা বলার সময় তার শৈশবের সাইকেলটা দেখে অরুণের মনে পড়ে যায় সেই মানুষটার কথা। সেই হেমার কাছে নিজের অপরাধ স্বীকার করে। আমি এক এমন মানুষের দেখা পেয়েছিলাম যে পৃথিবীর প্রতিটা বস্তুকে ভালোবাসা দিতে জানে। আমি অবহেলায় যে সাইকেলটা ফেলে এসেছিলাম সে সেটাকে দেবতার মতো পূজা করতে শুরু করেছিল। সে তার অনাগত সন্তানের নামও আমার নাম রাখতে চায়, অথচ সেই মানুষটার নামও আমি আজ পর্যন্ত জানি না। আমি ওকে একদম ভুল বুঝেছিলাম, তার মনের উচ্চতা অনেক উপরে, আর আমি কিনা তাকে চেনার চেষ্টাই করিনি। হেমা পরামর্শ দেয় ফোন করে নামটা জেনে নেওয়ার জন্য, কিন্তু অরুণ ভেঙে পড়ে। এখন আর কিভাবে ফোন করব? আমি তাকে কতটা ছোট ভেবেছি, সেই লজ্জা আমি কিভাবে ঢেকে রাখবো? তার কাছে আমার যাওয়ার কোনো অধিকার নেই। অরুণের এই উপলব্ধি যেন তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে ধরা দেয়। যে মানুষটাকে সে বন্ধু হিসেবে পাওয়ার যোগ্য ছিল, সেই মানুষটাকে সে তার নিজের অহংকারের কারণে হারিয়ে ফেলেছে। অরুণ যখন তার এই অসহায়ত্বের কথা হেমার কাছে বলছিল, তখন ছোট্ট মেয়ে জাহ্নবী আড়াল থেকে সব শুনছিল। একদিন খেলার ছলে সে অরুণের সেই পুরনো কার্ডটা খুঁজে পায়, যাতে কার্তির নাম লেখা ছিল। অরুণের বুক দুরু দুরু করছিল, কিন্তু মেয়ের পিরাপিরিতে সে নাম্বারটা ডায়াল করে। ওপাশ থেকে কার্তি সেই চিরচেনা উৎফুল্লর কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আপনি? আমি মাত্র 5 মিনিট আগে আপনার রেখে যাওয়া ঘড়ি আর চটি নিয়ে ভাবছিলাম, এগুলো এখানেই রয়ে গেছে। আপনি না বলে এভাবে চলে গেলেন কেন? আমি আপনাকে কতবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু অন্য কেউ ধরছিল। আমি কি আপনাকে খুব বিরক্ত করছিলাম? তাই বুঝি রাগ করে চলে গেছেন? কার্তির কথার সারল্য দেখে অরুণ কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অরুণ স্বীকার করে সে আসলে ভুল নাম্বার দিয়েছিল, কিন্তু কার্তিক কি কোনোদিন অভিযোগ করতে জানে? সে হেসে উড়িয়ে দিয়ে বলে, আরে না ভাইয়া, আপনি ভুল কেন দেবেন? নিশ্চয়ই আমারই লিখতে ভুল হয়েছিল। এই মানুষটার প্রতি অরুণের অপরাধবোধ আরো বেড়ে যায়। কার্তি এরপর জানায় শকুম আমার কাছ থেকে সে শুনেছে অরুণ একটা বাড়ি কেনার পরিকল্পনা করছে এবং তার 25 লাখ টাকা প্রয়োজন। সে বলে, আমার কাছে 15 লাখ টাকা জমানো আছে, নন্দিনীও তার গয়না বিক্রি করতে রাজি হয়েছে, বাকি টাকা আর ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। কার্তির এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে অরুণ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ভেঙে পড়ে বলে, আমি তোমাকে ভুল নাম্বার দিয়েছিলাম, কারণ আমি তোমাকে চিনতাম না, তোমার নামটাও জানা ছিল না আমার। ভাবলাম অচেনা কাউকে কেন নাম্বার দেব? আমি তোমার সাথে অভিনয় করছিলাম, আমি নিজেকে খুব অপরাধী মনে করছি এখন। বিশেষ করে সেদিন রাতে যখন তুমি তোমার অনাগত সন্তানের কথা বললে আর সকালে আশীর্বাদ করতে বললে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত ভালোবাসা আমি সহ্য করতে পারিনি, তাই কাপুরুষের মতো পালিয়ে এসেছিলাম। আমি হয়তো তোমার নাম জানতাম না, কিন্তু তোমাকে চিনেছি। তোমাকে চেনার মাধ্যমে আজ আমি নিজেকে নতুন করে বুঝতে শিখেছি। ফোনের ওপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। কার্তির প্রিয় ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে তার নিজের মনেও কষ্ট হয়, কিন্তু সে আবার হাসি মুখেই ফিরে আসে। সে স্বীকার করে নেয়, আমি আপনার বাসটা মিস করিয়েছিলাম ভাইয়া, কারণ আমি জানতাম না আপনি আবার কবে আসবেন, আর আমি চাইনি আপনি এত তাড়াতাড়ি চলে যান। অরুণের মনে হয় যে মানুষটার কাছে সে নিজেকে একজন উচ্চবিত্ত মনে করে অহংকার করছিল, সেই মানুষটাই আসলে মানবিকতার উচ্চ শিখরে দাঁড়িয়ে আছে। কার্তির সেই সরল নিষ্পাপ স্বীকারোক্তি অরুণের সব অহংকার ধুলায় মিশিয়ে দেয়। সে বুঝতে পারে মানুষ কেবল রক্তের সম্পর্কের টানে কাছে আসে না, বরং আত্মার এক অদৃশ্য বন্ধন মানুষকে হাজারো ভুলের পরেও বেঁধে রাখতে পারে। সেই টেলিফোন কলের মাধ্যমে তাদের সম্পর্কের সব মেঘ কেটে গিয়ে এক নতুন সকালের উদয় হয়। অরুণ অবশেষে শান্তি পায়, কারণ সে বুঝতে পারে নাম না জানলেও মানুষটা তার জীবনের সব থেকে বড় পাওয়া। সে আলতো হেসে বলে, ভাইয়া আমরা দুজনেই তো মিথ্যা বলেছি। আপনি মিথ্যা বলেছিলেন আমাকে ভুল নাম্বার দিয়ে, আর আমি মিথ্যা বলেছিলাম বাস মিস করিয়ে। তাহলে আমি আপনাকে ক্ষমা করলাম, আর আপনিও আমাকে ক্ষমা করুন। আমাদের এই মিথ্যাগুলো আসলে আমাদের এক অদ্ভুত বন্ধুত্বের সাক্ষী হয়ে রইল, তাই না? আচ্ছা, অনেক তো হলো, এবার বলুন তো আমার নামটা কি মনে পড়েছে? অরুণ একটু ভেবে বলে, না এখনো ঠিক মনে পড়ছে না, তবে কিছুটা ঝাপসা স্মৃতি ফিরে আসছে। কার্তি তখন নিজের ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার ছলে বলে, আমি প্রথমবার আমার বাবার সাথে যখন আপনাদের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম, তখন আপনি আমাকে খুব আদর করতেন। যেখানে যেতেন আমাকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যেতেন। আপনি তখন আজকের মতো এত গম্ভীর ছিলেন না, ছিলেন অসম্ভব হাসি খুশি আর প্রাণবন্ত। সবার সাথে প্রাণ খুলে কথা বলতেন, সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আপনি যা ছিলেন সেই শিক্ষাটুকু আমি আপনার থেকে নিয়েছি। কথা বলতে বলতে কার্তি হঠাৎ মেঝেতে থাকা সেই বিষাক্ত কোবরা সাপটাকে দেখে ফেলে, কিন্তু কি অদ্ভুত তার স্বভাব। সে বিন্দুমাত্র আতঙ্কিত না হয়ে সাপটার সাথে এমন ব্যবহার করে যেন সে তার প্রতিবেশী বা পরিবারের কোনো সদস্য। কার্তি অরুণের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, দেখুন ভাইয়া, এ আমাদের বাড়ির পুরনো সদস্য। এরপর সে তাদের ছোটবেলার এক চমৎকার গল্প শোনায়। তাদের 8 ভাই বোনকে সামলানো কঠিন ছিল বলে অরুণ যখন তাদের সাথে বাজারে যেত, তখন শৃঙ্খলা বজায় রাখতে সে তাদের বিভিন্ন সবজির নাম দিয়েছিল। অরুণ বাজার থেকে কি কি আনবে সেটা মনে রাখার জন্য এই নামগুলোই ছিল তার টোটকা। পরে সেই নামগুলোই তাদের স্থায়ী ডাকনাম হয়ে যায়। অরুণ স্মৃতি হাতড়ে ধীরে ধীরে সবকিছু মনে করতে শুরু করে। একে একে সব নামগুলো ভেসে ওঠে, কে লাউ, কে কুমড়ো, আর কার নাম আলু। সেই ছোটবেলার স্মৃতিতে ডুবে অরুণ হঠাৎ বলে ওঠে, তোমার নাম তো ছিল আলু, তাই না?
কার্তি একগাল হেসে বলে, সেটা তো আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আমার আসল নামটা কি বলতে পারবেন? আমাকে আমার আসল নামে ডাকুন তো। অরুণ আসল নামটা মনে করে ফেলেছিল, কিন্তু তখনও সে সেটাকে প্রকাশ করে না, রহস্য বজায় রাখে। সে বাসে করে সোজা সেই মন্দিরে পৌঁছায় যেখানে সে আগেরবার গিয়েছিল। ফুলওয়ালিকে সে এবার কার্তির আসল নাম মিয়া ড্রাগন বলে সেই নামে ফুল উৎসর্গ করতে বলে। মন্দিরে প্রার্থনার পর অরুণ সরাসরি মিয়ার বাড়িতে গিয়ে হাজির হয়। সে দরজার বাইরে দাঁড়িয়ে ক্রমাগত আলু বলে ডাকতে থাকে, কিন্তু মিয়ার কোনো সাড়া পাওয়া যায় না। মিয়া কি অভিমানে দরজা খুলছে না? অরুণ তখন শেষ চেষ্টা হিসেবে তার আসল নাম ধরে ডাকে, মিয়া ড্রাগন দরজা খোলো। মিয়ার দরজা খোলার শব্দ শোনা যায়। দরজা খুলেই সে অরুণের দিকে তাকায়। তার মুখটা এক অপার্থিব খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। প্রিয় ভাইয়াকে তার আসল নামে ডাকতে শুনে সে যেন পুনরায় তার শৈশবকে ফিরে পায়। এই আবেগঘন মিলনের মাধ্যমেই সিনেমাটার সমাপ্তি ঘটে। হ্যাঁ, একটু অন্যরকম টাইপের সিনেমা ছিল, একটু বেশ ভালোই অন্যরকম টাইপের সিনেমা ছিল। আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর বিশেষ করে আপনার মন্তব্য জানান এই টাইপের সিনেমাগুলো আসলে কেমন লাগে। সিনেমাগুলো দেখে হয়তো আরও ভালো ফিল হবে, এক্সপ্লেনেশন দেখে কতটা ফিল করতে পারছেন সেটা আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু সিনেমা দেখে ভালো একটা মেসেজ পাওয়া যেতে পারতো। তারপরেও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।